পুরান ঢাকায় ব্যবসায়ী খুনে 4 দিনের রিমান্ডে আলম ও মনির। পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় আটক 3। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশজুড়ে চিরুনি অভিযান। অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না বিএনপিকে। অপপ্রচারকে সুপরিকল্পিত ষড়যন্ত্র বললেন মির্জা ফখরুল। শাপলা পেতে বাধা দিলে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির। নৌকা প্রতীক বাদ দেওয়ার আবেদন। জরুরি অবস্থার বিধান পরিবর্তনে ঐকমত্য লাগবে মন্ত্রিসভার অনুমোদন, নিতে হবে বিরোধী নেতার মতামত। ফেনীতে 5 উপজেলায় এখনো পানিবন্দী 8,000 পরিবার। আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন অনেকে। পুরান ঢাকায় ব্যবসায়ী খুনে আদালতে স্বীকারোক্তি দিতে চেয়েও পরে অস্বীকৃতি জানিয়েছেন 2 আসামি। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। এদিকে হত্যাকাণ্ডের 5 দিন পার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঘটনাস্থল পুরান ঢাকা তো বটেই, দেশ জুড়ে এখন আলোচনার বিষয় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা। সমালোচনা হচ্ছে দিনের আলোয় সবার সামনে এমন ঘটনা হলো, কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে এলো না কেন? আসেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য। এর কারণ জানতে চাইলে সেখানকার ব্যবসায়ী ও অন্যান্যদের কাছ থেকে খুব একটা পরিষ্কার উত্তর মেলেনি। আমরা বলতে এরকম শুনতেই না, সময়ও দিতে পারি না, কাজের ব্যস্ততা থাকি আমরা। ওর সাথে কি হয়েছে না হয়েছে, আমরা এক ব্যবসা করি, ওরা মেটাল ব্যবসা করে। আপনি তো ছিলেন সেদিন? ছিলাম, ঠিক আছে, আমি নামাজে গেছিলাম। অনেকে এখনো ভীত সন্ত্রস্ত। প্রশ্ন, তাহরিকে চাঁদা না দিলে এমন পরিণতি নেমে আসবে? আমরা ব্যবসায়ী, সবাই ব্যবসায়ী, আতঙ্ক কাজ করে বিদায় আমরা 8:30 মাইরা দিয়ে চলে গেছি। যার যার কাজে সে ব্যস্ত। আমি একজন কাস্টমার নিয়ে ব্যস্ত, আরেকজন অনেক কাজে গেছে, এরকম সবাই। এটা নিয়ে তারা আমরা বসে থাকি না। তারা বলছেন যে এখানে দোকান খোলা থাকার পরও একদম সামনাসামনি তারা বলছেন যে তারা এই ঘটনা জানেন না, দেখেননি। কোনো এক অদৃশ্য কারণে তারা কেউ মুখ খুলতে রাজি নয়। এদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, ক্যাম্পাস ও হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করার যতদিন তা না করা হচ্ছে ততদিন শাটডাউন থাকবে মেডিকেল কলেজ। স্যাররা বলেছেন যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু আমরা দেখেছি গতকালকেও সারাদিন এখানে, এটা তো ক্রাইম সিন ছিল একটা, সারাদিন বহিরাগতরা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সুষ্ঠু কোনো তদন্ত অথবা সুষ্ঠু কোনো ধরনের স্টেপ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোনো রিকশা, কোনো গাড়ি পার্কিং করবেন না, ফাঁকা জায়গায় কোনো কিছু রাখবেন না। রোববার সকাল থেকে হাসপাতাল ও আশপাশে তৎপরতা দেখা গেছে প্রশাসনের। উচ্ছেদ করা হয় ফুটপাতের অবৈধ কিছু দোকান, যে দোকানগুলো আমরা উচ্ছেদ করেছি। এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয় এজাহারভুক্ত 2 আসামি রাজীব ও সুজীবকে। যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে, এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। পুলিশ জানিয়েছে, নিহত সোহাগ ও মামলার আসামিরা পূর্ব পরিচিত। তাদের মাঝে ছিল ব্যবসায়িক সম্পর্ক। তাদের প্রাক পরিচয় এবং এই ঘটনার সাথে সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার সময় ঘটনাস্থলে আনসারের কোনো সদস্য দায়িত্বরত ছিল না। এই ঘটনায় আনসার সদস্যদের কোনো দায় নেই। সংবাদ সম্মেলনে এই দাবি করলেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। স্পেসিফিক আমি তো আপনাকে প্রথমেই বললাম, ওখানে আমাদের আনসারের তো কোনো ব্যত্যয়ের কোনো সুযোগই নাই। আমি ওখানে ডিউটি নাই, হাউ ক্যান আই মেক সামওয়ান রেসপন্সিবল? অ্যান্ড ইট ইজ নট এরিয়া ডিফেন্স। আমি যেটা বললাম, এরিয়া প্রোটেকশন তো না, ইট ইজ নট এরিয়া প্রোটেকশন, ইট গোজ বেসড অন দ্য রোস্টার। রাজধানীর পল্লবীতে আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের কাছে 5 কোটি টাকা চাঁদা দাবি ও হামলার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এরপরও ক্রমাগত চাঁদা দাবি করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের কাছে। নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছেন স্থানীয়রা।
3 কোটি 5 কোটি দিতে হবে, 2 কোটি দিতে হবে, 80 দিতে হবে, 50 দিতে হবে, এই কথাগুলো তো আমাদের সামর্থ্যের বাইরে, আমরা কি করে দেব? রাজধানীর পল্লবীর আবাসন ব্যবসায়ী কাইয়ুম আলী খানের সাথে কথা হচ্ছে একজন কথিত চাঁদাবাজের। বলছিলাম যে 2 ঘন্টা পরে ফোন দেন, 2 ঘন্টা পরে ফোন দেন, ভিতর ফোন দেন নাই, প্লাস আপনি ওই দিন জিডি করলেন থানায় গিয়া। এ চাঁদাবাজ চক্রটি এতটাই বেপরোয়া যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এমনকি গুলি পর্যন্ত চালাতে দ্বিধা করেনি তারা। সবশেষ শুক্রবারেও সদল বলে হামলা চালানো হয়েছে। ভুক্তভোগী বলছেন ক্রমাগত এমন হুমকি আর হামলা আতঙ্কে দিশেহারা অবস্থা তার। একদম সশস্ত্র অবস্থায় এসে 30-40 জন লোক আমাদেরকে হেনাস্তা করার বা মারার জন্য, গুলি করার জন্য তারা রেডি ছিল। আমাদের অফিসের লোকজন কিছু বাধার সৃষ্টি করতেছিল, তো এই অবস্থায় তারা অফিসের লোকরে গুলি করে, পায়ে গুলি করে, সে পড়ে যায় এবং অন্যরা যাইয়া যখন প্রতিরোধের চেষ্টা করে তখন তারা পালায়ে যায়। অবশ্যই আতঙ্কিত, আমরা তো নিজেদেরকে খুবই অসহায় বোধ করছি যে কখন আবার হামলা হয়। পল্লবীর যে এলাকায় চাঁদাবাজদের এ দৌরাত্ম্য, সেখানকার বাসিন্দাদের অনেককেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সন্ত্রাসীরা যে চাঁদা দাবি করতেছে এবং এই চাঁদা না পেয়ে তারা যে উচ্ছৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে এখানে, এটা আমাদের জীবন জীবিকার জন্য ভীতিকর এবং আমরা খুব আতঙ্কিত। দিন দুপুরে ভর দুপুরে এইভাবে ওপেন আর্মস নিয়ে গোলাগুলি হয়, এগুলো আমরা কখনো ভাবতেও পারি না। কাইয়ুম আলী খানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে এমন যে কোনো অপরাধমূলক কাজ ঠেকাতে তৎপর রয়েছে বাহিনীটি। এগুলো কিন্তু খুব বেশি বেড়েছে সেটা বলা যায় না। আমাদের যে গত 1 বছরের অপরাধ বিশ্লেষণ করলে কিন্তু একটা স্থিতিশীল একটা অবস্থা আমরা দেখতে পাই। এর বাইরে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আপনারা জানেন অনেক সময় অপরাধীরা তাদের যে অপরাধের কৌশল সেটা পরিবর্তন করে। আমরাও চেষ্টা করছি যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে রাজধানী সহ সারা দেশে বেড়েছে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম। অপরাধীদের অনেককে ধরা হলেও রাশ টেনে রাখা যাচ্ছে না এসব ঘটনার। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় চিরুনি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা শুরু হয়েছে আজ থেকেই। সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে রাজনৈতিক কিংবা অন্য কোনো পরিচয়ে ছাড় পাবে না অপরাধে যারা জড়িত তারা। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রাধান্য পায় আলোচনায়। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সোহাগ সহ সম্প্রতি দেশব্যাপী সব হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। বলেন, রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কেউ ছাড় পাবে না। রাজধানীতে মিটফুডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। উপদেষ্টা বলেন, সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা, নৈতিক স্খলন সহ নানা কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। জানান, পরিস্থিতি বিবেচনায় চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। এইটা এখন থেকেই। উপদেষ্টা জানান, রোজার আগে কিংবা পরে যখনই নির্বাচন হোক, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের প্রিপারেশনটা আমরা চাচ্ছি যে 31শে ডিসেম্বরের ভিতরে যেন আমরা কমপ্লিট করতে পারি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বিএনপি সবসময় ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল। এই দলকে তুড়ি মেরে সহজে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানী গুলশানে এক অনুষ্ঠানে এসব বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তা সুপরিকল্পিত চক্রান্ত। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরের বছর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান দলটির এই শীর্ষ নেতা। রাজধানীর হোটেল লেকশোরে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশে তারেক রহমানের প্রাসঙ্গিকতার নানা দিক।
আজকে আমাদের যে পরিচয়, যে আকাঙ্ক্ষা, আমরা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে চাই, এই প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে বিএনপি, এই প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। এই দলটাকে ধরে রেখেছেন দূর থেকে, বিরাট একটা ক্রেডিট উনি ক্লেম করতে পারেন এবং বিএনপিকে দল হিসেবে দ্বিতীয়বার উনি আরো শক্তিশালী করে তুলেছেন, এটা ওনার অর্জন। অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে দলের তরুণ নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন বিএনপিকে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে চালানো হচ্ছে সাইবার অ্যাটাক। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। মির্জা ফখরুল বলেন বিএনপি সবসময় ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল, তাই এই দলটিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। বিএনপি মহাসচিব বলেন শারীরিক নির্যাতন থেকে প্রতিকূল পরিস্থিতি সবকিছু মোকাবিলা করেই তারেক রহমান আজ অনন্য উচ্চতায়। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনা, আনিসুল হক ও বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছে বিএনপি। প্রসিকিউশনে অভিযোগ জমা দেন দলটির তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 2019 থেকে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত 11টি গুমের সঙ্গে হাসিনা সহ তার সরকারের শীর্ষ পদে থাকা 16 জন জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। শাপলা প্রতীক বরাদ্দ না দিলে আইনি এবং রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিল এনসিপি। সিইসির সাথে বৈঠক শেষে এনসিপি নেতারা অভিযোগ করেছেন যে কমিশনের কেউ কেউ একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে। তারা জানিয়েছেন যে প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার আবেদন করেছেন তারা। দলের নিবন্ধনের অগ্রগতি ও প্রবাসী ভোট নিয়ে আলোচনার জন্য রোববার নির্বাচন কমিশনে যায় এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। পরে সিইসির সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক পেতে আইনগত সমস্যা দেখছেন না তারা, তবে বাধা দিলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। দাবি জানান নির্বাচনের আগে কমিশন পুনর্গঠনের। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে, এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। ব্রিফিংয়ে কথা বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলামও। জানান প্রবাসীদের ভোটদান বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে ইলেকশন কমিশন। বলেন প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার আবেদন করেছেন তারা। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট দিবেন, যে 3টি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি, সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এই বিষয়গুলোতে আপডেট দিয়েছেন। এনসিপি নেতারা অভিযোগ করেন নির্বাচন কমিশনের কেউ কেউ একটি দলের মুখপাত্র হিসেবে কাজ করছে। গণতান্ত্রিক পরিবেশে এটা একটা জবাবদিহিতারও জায়গা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে গুম, নির্যাতন আর ক্ষমতা দখলের রাজনীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুর শহরে জুলাই পদযাত্রার পথসভায় তিনি আরও বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় দেশবাসীকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তেই রাজপথে নেমেছে এনসিপি। সেখান থেকে ঝালকাঠি যায় এই পদযাত্রাটি। এখানে পথসভার পর পটুয়াখালী গিয়ে শেষ হবে জাতীয় নাগরিক পার্টির আজকের কর্মসূচি। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায়
ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য, বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে একমত রাজনৈতিক দলগুলো। প্রয়োজন হবে না সরকার প্রধানের প্রতি স্বাক্ষরের, এর বদলে অনুমোদন নিতে হবে মন্ত্রিসভার। মতামত নিতে হবে সংসদের বিরোধী দলীয় নেতার। এছাড়া প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে একমত হলেও তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়ে গেছে মতানৈক্য। রাষ্ট্রের মৌলিক বিষয় সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন 12তম দিনে আলোচনা হয় গুরুত্বপূর্ণ 3টি বিষয়ে। এদিন বৈঠকে জরুরি অবস্থা জারির বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ঐকমত্যে পৌঁছে রাজনৈতিক দলগুলো, যেখানে রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর নয়, লাগবে মন্ত্রিসভার অনুমোদন। মন্ত্রিসভার সে বৈঠকে থাকতে হবে সংসদে বিরোধী দলীয় নেতা বা উপনেতাকে। রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ, এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল, হাউজের অনেকেরই প্রস্তাব ছিল বিভিন্নভাবে। তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গোলযোগের শব্দ দুটির জায়গায়। এ বিষয়ে ঐকমত্য হয়েছে যে নানাভাবে জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে। মিসইউজ তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন, ওর বাইরে সেটার বিরোধিতা করবেন, সাংবাদিক সম্মেলন করবেন। এছাড়া প্রধান বিচারপতির নিয়োগ নিয়েও ঐকমত্য হয় দলগুলোর মধ্যে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন বা কিভাবে গঠিত হবে সে বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা চলমান আছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা প্রদান করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন একটি প্রস্তাব উত্থাপন করেছিল আজকে। সেই প্রস্তাব নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কোনো মতামত দেইনি। সাধারণভাবে জ্যেষ্ঠতম ব্যক্তি আপিল বিভাগের তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন। তবে কোনো রাজনৈতিক দল তারা যদি তাদের ম্যানিফেস্টোতে জনগণের কাছে এটা নিয়ে যান যে আপিল বিভাগের 2 জন জ্যেষ্ঠতমের মধ্যে একজনকে নিয়োগ করা হবে, সেইটা যদি জনগণ রায় পায় তাহলে তারা সংবিধানে সেটা সংযুক্ত করতে পারবে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে চলতি মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে চান তারা। আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারবো। সোমবার আবারও দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। উন্নতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। 4 দিন পর ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ, তবে এখনো বাড়ি ঘরে পানি রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2000 হেক্টর ফসলি জমি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও ভাঙা বাঁধ দিয়ে ফের পানি ঢোকার শঙ্কার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। বন্যার পানি নামতে শুরু করায় 4 দিন পর নিজের ঘরে ফিরেছেন মোহাম্মদ ইয়াসিন। এখনো বাড়ি ঘরে পানি, কর্দমাক্ত বাড়ির আঙিনা, নষ্ট হয়ে গেছে আসবাবপত্র। জেলা প্রশাসন জানিয়েছে এবারের বন্যায় 5 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 34,500 মানুষ। গতবার বন্যায় তো 15-16 ফিট পানি ওই ঘরের টনমেন্ট সব উড়ে লেগেছে। ওই এগুলো আমি দাঁড় করা ড্রিম করে মনে করেন না ঠিক করছি। এখন গোসল না যাইতে আবার আমরা পানিতে ডুব দিয়েছি। জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার অনেক গ্রাম, আঞ্চলিক সড়ক এখনো পানির নিচে। যেগুলো জেগে উঠেছে সেখানে দৃশ্যমান হচ্ছে ক্ষত, ব্যাহত হচ্ছে যান চলাচল। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 23টি স্থানে ভেঙে তলিয়ে যায় 6 উপজেলার প্রায় 855 হেক্টর আউশধান, 694 হেক্টর আমনের বীজতলা ও 557 হেক্টর গ্রীষ্মকালীন সবজি ক্ষেত। ভেসে যায় 2300 পুকুর আর খামারের প্রায় 10 কোটি টাকার মৎস্য সম্পদ। পুকুর একটাও নাই, সব মাছ চলে গেছে। এই যে আমরা মাঠে যত জ্বালা মানে বীজ বসাইছি একটাও নাই। সিনের খেল গেছে, ধান গেছে, আমার 97 বস্তা ধান এই পানিতে বাসে এখনো রয়ে গেছে ঘরে। আর বানটা চাই সংস্কার। আমার কথা হলো আমার কিছুর দরকার নাই, দিলে সরকারে ফার্মও, নইলে দরকার নেই। আমরা চাই গাঙ্গালটাও মজবুত। ভাঙা বাঁধ দিয়ে এখনো পানি ঢুকতে পারে, তাই আতঙ্ক এখনো কাটেনি বলছেন কৃষি কর্মকর্তা। হয়তো কিছুদিনের মধ্যে পানি নেমে যাবে। নেমে যাওয়ার পর আমরা ক্ষয়ক্ষতির একটা চূড়ান্ত রিপোর্ট
সরকারের কাছে উদ্যোগতিবাসী প্রেরণ করব। যে সকল কৃষক আমন বীজতলা করেছে হয়তো নষ্ট হয়ে গেছে, সেই সকল কৃষকদেরকে আমরা পুনরায় বীজ দিই, আবার বীজতলার মাধ্যমে আমনে ফিরিয়ে নিয়ে আসবো। বন্যার হুমকি নিরসনে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিএনজি অটোরিকশা চালকদের আন্দোলনে সারা দিনই অচল ছিল রাজধানীর মহাখালী। অবরুদ্ধ ছিলেন বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তারাও। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন এ পথে যাত্রীরা। পরে সন্ধ্যায় সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই বন্ধ রাজধানীর মহাখালীর সড়কের যান চলাচল। রুট নির্ধারণের প্রতিবাদ, লাইসেন্সে হয়রানি বন্ধ সহ বেশ কয়েকটি দাবিতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশা চালকের একাংশ। দুর্ভোগে পড়েন এই পথের যাত্রী ও চালকরা। ঢাকা এয়ারপোর্ট যাব, সিলেট থেকে আসছি। এইভাবে আন্দোলন হবে, রাস্তা দখল করে তাদের অধিকার আদায় করতে হবে, এটার কোনো যুক্তিগত হয় না। মাসে 2, 4, 5, 10 দিন এক জায়গায় এখানে বন্ধ, ওখানে বন্ধ, ওই জায়গায় বন্ধ থাকি। অবস্থা কি যে দিন মাটি 11টাতে 11:30 বেরিয়ে আছি। আন্দোলনকারী চালকরা বলছেন, ঢাকা জেলার বাড্ডা, ভাটারা, শ্যামপুর সহ 16টি ইউনিয়নে থ সিরিজের প্রায় 3000 সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে। তাদের দাবি, এসব এলাকায় সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়ার। আমরা চাইতেছি যারা সরকারকে নিয়মিত ব্যাট ট্যাক্স আয়কর দেয়, ওরকম 3000 গাড়ি আমরা সরকার থেকে চাইতেছি, কারণ আমরা ঢাকার ভিতরে বসবাস করি। মামলা দেওয়া হচ্ছে 2000, 10,000, 20,000, এত বড় মামলা আমাদের কাছে বহন করা সম্ভব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবার ঘোষণা দেন আন্দোলনকারীরা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। এনবিআর বিলুপ্তির পর গঠিত নতুন 2 বিভাগের সচিব নিয়োগে প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরেই কর্মকর্তারা আন্দোলনে নামেন। পরবর্তীতে যা সরকার বিরোধী আন্দোলনে রূপ দেবার ষড়যন্ত্র চলছিল। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সমস্যা, কাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারকে রক্ষায় আন্দোলনকারী মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে যে অনুসন্ধানের ফাইল ছিল তা গায়েব হয়ে গেছে। থেমে গেছে সরকারি চাকরিবিধি লঙ্ঘন করা এই সব কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত। আরও জানাচ্ছেন সহকর্মী ইমদাদ হক। সময়টা 1996। সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে আমলাদের মোটা দাগে অংশগ্রহণের ঘটনার শুরুটা তখনই। 15ই ফেব্রুয়ারির নির্বাচনের পর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগকে সমর্থনে সরকারি কর্মকর্তাদের নিয়ে গড়ে ওঠে জনতার মঞ্চ। এরপর আমলারা বিএনপি, আওয়ামী লীগ নির্বিশেষে ক্ষমতাসীন দলের তাবেদারি করেছেন বহুবার, যার সবশেষ উদাহরণ 24শে জুলাই গণ অভ্যুত্থান। হাসিনা সরকারের সমর্থনে অন্য বহু ক্যাডারের মতোই মাঠে নামেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও। 4 আগস্ট শিক্ষা প্রশাসনের প্রাণকেন্দ্র শিক্ষা ভবনে বের হয় জুলাই আন্দোলন বিরোধী বিক্ষোভ মিছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিষয়টি নিয়ে গেল সেপ্টেম্বরে তদন্ত নামে শিক্ষা মন্ত্রণালয়। চিহ্নিত করা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন প্রকল্পে কর্মরত 37 কর্মকর্তাকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তবে মিছিলে অংশ নেয়া পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের 16 জনকে শোকজের পর রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় তদন্ত কার্যক্রম। 5 তারিখের আগের ফেসিবাদের দোসর যারা বারবার বিভিন্নভাবে বলার পরেও তারা বহাল তবিয়তে আছেন, এটার ব্যাখ্যা মন্ত্রণালয় দিতে পারবে। ডিআই একটা অধিদপ্তর, তদানীন্তন পরিচালক হিসেবে আমি এটা শুরু করেছিলাম। আমি আসার পর এটা বন্ধ হয়ে আছে। ওনারাই জবাব দেবেন যে এটা কবে করবেন, কিভাবে করবেন, না করবেন। সেই তদন্ত প্রতিবেদনে দেখা যায় শিক্ষা ভবনে জুলাই অভ্যুত্থান বিরোধী আন্দোলনে অর্থায়ন করেন মাওশির পরিকল্পনা শাখার পরিচালক AQM শফিউল আজম, যিনি এখনো আছেন বহাল তবিয়তে। এটা নিয়ে কোনো বক্তব্য আমার নাই, কারণ আমার কোনো রকম যোগ সাজস নাই। এটা যদি অন্য কেউ বলে সেইগুলি আপনারা ওইখান থেকে বের করেন।
3 আগস্ট রাতে বৈঠক করে আন্দোলনের পরিকল্পনা যারা করেছিলেন তাদের মধ্যে সাবেক পরিচালক প্রবীর কুমার, প্রশাসন ও কলেজ শাখার পরিচালক শাহিদুল কবির, মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী ও প্রশাসন শাখার উপপরিচালক বিপুল চন্দ্র সরকারের বদলি হলেও মাওসিতে রয়ে গেছে বিপুল প্রভাব। তাদের সাথে ছিলেন সহকারী পরিচালক তানভীর হোসেনও। সে সময় পুরো ঘটনার সার্বিক সমন্বয় করেন সাবেক মহাপরিচালক নিহাল আহমেদ, যিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আত্মীয়। রাজনৈতিক প্রবণতার কারণটা হচ্ছে কি যে এটা অনেক কিছু পাওয়া যায়, যে একজন যিনি সরকারি কর্মচারী তাকে মাথার মধ্যে এটা রাখা দরকার যে তিনি আজীবন সরকারি কর্মচারী। এবং এই দলীয়করণটা হয়েছিল প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়ার জন্য, যাতে করে জবাবদিহিতা নিশ্চিত করা না যায়। বিশেষ করে রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য, জাতীয় ঐক্যমত্যের জন্য কাজ করছেন, তাদের উচিত হবে আরও দৃঢ় শক্ত অবস্থান নিয়ে এই ধরনের প্রবণতা থেকে দূরে থাকা। সংশ্লিষ্টরা জানান, প্রথম দফার অনুসন্ধানের পর ব্যবস্থা নেওয়া হবে আন্দোলনের মাস্টারমাইন্ড কর্মকর্তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে রয়েছে ঢের অনিয়ম, দুর্নীতির অভিযোগও। চাপ, সাময়িক মোহ, লোভ বা ক্ষোভ, নানা কারণে প্রজাতন্ত্রের কর্মচারীরা ছুটছেন রাজনীতির পেছনে। এতে সাময়িকভাবে লাভবানও হচ্ছেন কেউ কেউ, কিন্তু ক্ষতির শিকার হচ্ছেন যারা যোগ্য ও নিরপেক্ষ কর্মচারী তারা। আর দীর্ঘমেয়াদে কমছে প্রশাসনের কার্যকারিতা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।